আমার সাথে কথা বলবি? তা কি বলবি শুনি। জিয়াদ নামে ছেলেটা সিগারেটে লম্বা একটা টান দিয়ে কথাটা বলে। বিষাক্ত ধোঁয়াগুলো আরিয়ার মুখের উপরই ফেলে। আরিয়া হাত দিয়ে ধোঁয়াগুলো পরিষ্কার করে বলে, মেয়েটার সাথে জোড়াজুড়ি করছেন কেন? সেটা কি তোকে বলতে হবে? বলার মতো উত্তর আপনার কাছে থাকলে আপনি আমাকে বলতে বাধ্য। মেয়েটা কি সম্পর্কে তোর কিছু হয়? সম্পর্কে কিছু হয় না আমার, তবে আমার দায়িত্ব ঝামেলা থেকে মানুষকে উদ্ধার করা। তুই দেখছিস পুলিশের কাজও করছিস। মানুষকে ঝামেলা থেকে উদ্ধার করা কি শুধু পুলিশের কাজ? আমি তোকে এত কিছু বলতে পারবো না। কেন বলতে পারবেন না? আপনি না বলতে পারলে মেয়েটাকে এখান থেকে কোথাও নিয়ে যেতে পারবেন না। তুই কি আমাকে আটকাবি? অবশ্যই আমি আপনাকে যেতে দিব না এখান থেকে। যুক্তিযুক্ত কারণ বলে যেতে হবে। আরিয়ার কথা শুনে জিহাদ হাত দিয়ে পেছনে একটা ইশারা করে। জিহাদের হাতের ইশারা দেখে পেছন থেকে একটা কালো ছেলে মেয়েটাকে নিয়ে আসে। আরিয়া মেয়েটার দিকে ভালো করে চেয়ে দেখে। হরিণের দৃষ্টিতে তাকিয়ে আছে আরিয়ার দিকে। মেয়েটার প্রতি আরিয়ান কেমন যেন একটা মায়া কাজ করছে। এমন কেন হচ্ছে বুঝতে পারছে না আরিয়া। মেয়েটা ছেলেগুলোর হাত থেকে বাঁচার জন্য আরিয়ার দিকে তাকিয়ে আছে। জিহাদের বিরুদ্ধে কেউ মাথা উঁচু করে কোনো কথাই বলতে পারে না। শহরের সবচেয়ে বড় মাস্তান ডিকে তার একমাত্র ছোট ভাই হচ্ছে এই জিহাদ। আরিয়া বলে, মেয়েটাকে এখন ছেড়ে দিলে সবার জন্য ভালো হবে, নয়তো সবার কপালে খারাপই আছে। সব কটাকে মেরে হাসপাতালের বেডে পাঠিয়ে দেব। আরিয়ার কথা শুনে ছেলেগুলো হাসতে থাকে। এটা আরিয়ার একদমই পছন্দ হয়নি। নিজেকে কন্ট্রোল করে সে আবারও বলে, হাসার জন্য সবার মুখ আর দাঁত থাকবে, কিন্তু হাসি দেওয়ার মতো একটা শক্তিও থাকবে না। শালা অনেকক্ষণ ধরে দেখছি ভাষণ দিচ্ছিস, তোর ভাষণ শুনতে আর ভালো লাগছে না। আমি ভাষণ দিয়ে প্রথমে সাবধান করি, কেউ আমার ভাষণের গুরুত্ব না দিলে তাকে এইভাবে মারি। কথাটা বলে আরিয়া পাশে থাকা ছেলেটার পেটে জোরে লাথি মারে। ছেলেটা নিচে পড়ে যায়। আরেকটা ছেলে আরিয়াকে মারতে আসবে, তখনই আরিয়া হাত দিয়ে ইশারা করে থামতে বলে, যাকে মারবো একবারই মারবো, দ্বিতীয়বার উঠে দাঁড়ানোর সুযোগ পাবি না। এবার আয়, কে আসবি? জিহাদ হাত দিয়ে শফিক নামের হ্যাংলা টাইপের ছেলেটাকে আরিয়াকে মারতে ইশারা করে। শফিক আরিয়ার দিকে এগিয়ে আসে। ছেলেটা যে সকালবেলা নেশা করেছে এটা তাকে দেখেই বোঝা যাচ্ছে। হেলে দুলে আরিয়াকে মারতে আসছে। এটা দেখে আরিয়া বলে, ঘুম থেকে উঠে মদ খেয়েছিস, আবার আমাকে মারতে আসছিস? আয়, আজকে তোর নেশা ছুটিয়ে দেব। আরিয়া হাত উঠিয়েছে শফিককে মারার জন্য, কিন্তু সে শফিককে না মেরে জিহাদের দিকে ধাক্কা মেরে বলে, দুর্বলদের আমি কিছু বলি না। সাহস থাকলে তুই জিহাদ আমার সাথে মোকাবেলা করতে পারিস। তুই মনে হয় শহরের নতুন, তাই আমার সম্পর্কে তো তোর তেমন কোনো ধারণা নেই। শহরের প্রত্যেকটা লোক জানে ডিকে ছোট ভাই জিহাদ কতটা খারাপ। তুই মনে হয় আমাকে চিনিস না। তোর ভাইকে যে বলবি আরিয়া শহরে পা রেখেছে। কে রে তুই? তোর কথা দাদাকে বলতে যাবো? আমি কে? আমি তোর দাদার কলেজের প্রিন্সিপাল। মজা মারছিস আমার সাথে? দাদা যদি জানতে পারে কেউ আমার লোকের উপরে হাত তুলেছে, তাহলে তাকে মেরে বুড়ি গঙ্গায় ফেলে দিবে। তোর ডায়লগটা আমার কাছে ভালো লেগেছে। এমন ডায়লগ ওই পাতি মাস্তানদেরকে শোনাবি, তাহলে তারা ভয় পাবে, ভীষণ ভয় পাবে। আমাকে শোনালে কাজ হবে না। না, কারণটা বলবো না, অন্য একদিন বলবো। তোকে আমি দেখে নেব। আরিয়া গিয়ে নিচে পড়া ছেলেটার পকেট থেকে একটা সিগারেটের প্যাকেট বের করে তার মধ্যে থেকে একটা সিগারেট বের করে ঠোঁটে লাগায়। নিচে পড়া ছেলেটার কাছে লাইটার নাই। সাধারণত যারা এলাকার মধ্যে মাস্তানি করে বেড়ায় তাদের একটা গ্যাং থাকে। সবার পকেটে সিগারেটের প্যাকেট থাকলেও লাইটার যে কোনো একজনের কাছে থাকে। আরিয়া জিহাদের ঠোঁটে লাগানো অর্ধেক জ্বলন্ত সিগারেটটা নিয়ে নিজের সিগারেটের আগুন জ্বালিয়ে ছোট করে একটা টান দেয়। সবাই অবাক আরিয়ার এমন একটা কাহিনী দেখে। জিহাদ বুঝতে পারছে না আরিয়া নামের ছেলেটা কেন ভয় পাচ্ছে না তাকে। জিহাদ তার কোমরে হাত দেয়। সবসময় তার কোমরের কভার পয়েন্টে একটা পিস্তল থাকে, কিন্তু আজ নেই। সকাল সকাল একটা মেয়েকে উঠিয়ে আনার জন্য কি পিস্তল আনা লাগে?
এটা চিন্তা করে সে পিস্তল নিয়ে আসেনি। এখন পিস্তল থাকলে হয়তো আরিয়াকে ভয় দেখানো যেত, কিন্তু প্রধান হাতিয়ারটাই সঙ্গে নেই। কিরে জিহাদ, কোমরে হাত দিয়ে কি পিস্তল বের করছিস? লাভ নেই, পিস্তলের খেলা সেই ছোট্ট থেকে খেলে আসছি। আমাকে ভয় দেখাতে হবে না, কারণ আমি ভয় পাই না। জিয়া তো পুরোপুরি অবাক। আরিয়া বুঝে ফেললো কিভাবে পিস্তল বের করার জন্য সে কোমরে হাত দিয়েছে। তোর উদ্দেশ্য কি? আমার কোনো উদ্দেশ্য নেই। আমি জানি কোনো না কোনো উদ্দেশ্য তোর আছে। বিশ্বাস কর, আমার ছোট থেকেই কোনো উদ্দেশ্য ছিল না, আর এখনও নেই। উদ্দেশ্যহীন মানুষ এই পৃথিবীতে আছে। তুই আমাকে বোকা পেয়েছিস। আমার উদ্দেশ্য জানতে চাস? সেটা হলো ক্ষমতা। আমি অনেক ক্ষমতাবান হতে চাই। জিহাদের পকেটে থাকা মোবাইলটা বেজে ওঠে। জিহাদ মোবাইলটা বের করে কানে লাগায়। কার সাথে যেন কথা বলছে। তাকে দেখে মনে হচ্ছে খুবই সিরিয়াস কিছু হয়ে গেছে। জিহাদ মোবাইলটা রেখে বাইকে গিয়ে বসে আরিয়াকে উদ্দেশ্য করে বলে, তোর সাথে আমার দেখা হবে, কিন্তু সেটা খুব একটা ভালো পরিস্থিতিতে না। আরিয়া মুচকি হাসে। জিহাদ বাইক নিয়ে চলে যায়। একে একে সবগুলো ছেলে চলে যায়। রাস্তার একপাশে ভয়ে কাতর চোখে দাঁড়িয়ে আছে মেয়েটা। আরিয়া মেয়েটার নাম জানে না, তাই সে হাতে ইশারা করে মেয়েটাকে এদিকে আসার জন্য। মেয়েটা এসে আরিয়ার সামনাসামনি দাঁড়ায়। আরিয়ার থেকে 3-4 ইঞ্চি ছোট হবে মেয়েটা। আরিয়া বলে, তোমার নাম কি? মেয়েটা মাথা নিচু করে রাখে, কোনো কথাই বলছে না। আরিয়া বুঝতে পারছে না কেন কথা বলছে না। তাহলে কি মেয়েটা বোবা, কথা বলতে পারে না? কিন্তু জিহাদ যখন জোরাজুরি করছিল তখন তো আস্তে করে চিৎকার করেছিল। এখন কিছু বলছে না কেন? তুমি কি কথা বলতে পারো না? আমার নাম বৃষ্টি। মেয়েটা তাহলে কথা বলতে পারে। নিজের নামটাও বলে দিয়েছে। নামটা খুব সুন্দর, বৃষ্টি। কেউ তার নাম ধরে ডাকলে বর্ষাকালের কথা মনে পড়ে যাবে। এখন আরিয়ার যেমনটা মনে হচ্ছে। আমি বেশি কথা বলতে পছন্দ করি না। তোমাকে এখন যেই প্রশ্ন করব তুমি তার সঠিক জবাব দিবে। উত্তর জানা থাকলে আমি অবশ্যই দিব। ছেলেগুলো তোমার সাথে এমন করছিল কেন? মাথা নিচু করে ফেলে মেয়েটা। কি জবাব দেবে হয়তো এটাই ভাবছে। মিনিট 2 হয়ে গেছে, এখনো কিছুই বলছে না বৃষ্টি। দেখো, আমি তোমাকে আগেই বলেছি যে আমি বেশি কথা বলতে পছন্দ করি না। যদি উত্তর জানো তাহলে নির্ভয় আমাকে বলতে পারো। আমি পতিতা। থমকে দাঁড়ায় আরিয়া। বৃষ্টি এটা কি বলছে? সেটা কি পতিতা? এটা কিভাবে সম্ভব? মাথা ঘোরাচ্ছে আরিয়ার। কেউ বিশ্বাস করবে না বৃষ্টির এমন কথা। মেয়েটাকে দেখতে এই লাইনের মেয়ে না মনে হয় না। তাহলে এটা কিভাবে সম্ভব? এই পৃথিবীতে সবই সম্ভব। তোমাকে দেখে তো এই লাইনের মনে হয় না। আমি নতুন, তাই হয়তো আপনার কাছে মনে হচ্ছে না। এগুলো করো কেন? কেউ আসে শখ করে, আবার কেউ পেট চালানোর জন্য করে। তুমি কোনটার জন্য করো? নিজের এবং পরিবারের জন্য। তোমার বাবা কিছু করে না? আমার বাবা নেই, ঘরে একটা অসুস্থ মা আছে, আর একটা ছোট ভাই আছে। সে সারাদিন রাস্তায় রাস্তায় ফুল বিক্রি করে। এগুলো বাদ দিয়ে অন্য কিছু করা যায় না? বৃষ্টি হাসে কথাটা শুনে। কেমন ছিল তার হাসিটা। এই মিথ্যা হাসি, কান্না ঠাকার হাসি। আরিয়া জানে কেন বৃষ্টি এমন করে হেসেছে। মেয়েদের এখন কোনো নিরাপত্তা নেই। রাস্তাঘাটে সব জায়গায় তারা অপমানিত হয়। রাতের আধারে কত মেয়ে তাদের ফুলের মতো পবিত্র শরীর হারাচ্ছে। মানুষ নামের হিংস্র পশুরা তাদের সেই পবিত্র শরীরটা অপবিত্র করে দেয়। কত শত মেয়ে সমাজের চোখে খারাপ হয়ে যাবে দেখে নিজের প্রাণটাও দিয়ে দেয়। চাকরি করার ক্ষেত্রেও তাদের শান্তি নেই। এখানে ধর্ষণ, ওখানে ধর্ষণ হয়ে যাচ্ছে। কেউ সঠিক বিচার পাচ্ছে, আবার কেউ বিচার পাচ্ছে না। বৃষ্টি বলে, এছাড়া আর কি করব? চাকরি করবে? কত দূর পর্যন্ত পড়েছো তুমি? ক্লাস 10 পর্যন্ত পড়েছি। এরপর বাবা মারা যায়, টাকার জন্য আর পড়াশোনা করতে পারিনি। ক্লাস 10 পর্যন্ত পড়েছো? তাহলে কোনো কারখানায় চাকরি করলেই তো পারো। তাহলে আর এগুলা করতে হয় না। চাকরির জন্য গিয়েছিলাম, সেখান থেকেই আমি প্রথম ধর্ষিত হই। বৃষ্টি কথাটা বলেই কান্না করে দেয়। আরিয়ার শরীরে রক্ত গরম হয়ে গেছে। এখন যদি সে লোকটাকে সামনে পেত তাহলে 3-4টে বুলেট খরচ করে চিরদিনের জন্য বিদায় করে দিত। কিন্তু সেটা সম্ভব না। মানুষ চাইলে সবকিছু করে ফেলতে পারে না। সবকিছুই একটা নিয়ম আছে, যেই নিয়ম অনুযায়ী হয়।
আরিয়া কি বলে সান্ত্বনা দেবে বুঝতে পারছে না। মেয়েটা জীবনে অনেক কষ্ট, সমাজের চোখে সে এখন একটা পতিতা। তার চরিত্রে কলঙ্কের দাগ লেগে গেছে, চাইলে সেটা মুছে ফেলা সম্ভব নয়। আমরা খাতায় পেন্সিলে দিয়ে কিছু লিখলে যদি কোনো জায়গায় ভুল হয় তাহলে সেটা পুনরায় আবার ঠিক করা যায়, কিন্তু বৃষ্টির চরিত্রে যে কলঙ্কের দাগ লেগে আছে এটা পুনরায় ঠিক করার কোনো উপায় নেই। আপনি রাস্তায় দাঁড়িয়ে এমন করে আমার সাথে কথা বললে লোকে আপনাকে খারাপ বলবে। আপনি ভদ্র পরিবারের সন্তান। আমার কাছে আসলে মানুষ আপনাকে নিয়ে কথা বলতে দেরি করবে না। তোমার সাথে কথা বললে লোকজন এগুলো বলবে কেন? কারণ আমি যে পতি। বৃষ্টির কথাটা থামিয়ে দেয় আরিয়া। একটি মেয়ে কত কষ্টের পরে এমন কথা ভেতর থেকে বের করতে পারে, এটা একমাত্র তারাই বলতে পারবে যারা রাতের পর রাত ধর্ষণ হয়ে যাচ্ছে। তাদের কষ্টটা কতটা গভীর এটা সাধারণ মানুষের পক্ষে অনুভব করা মুশকিল। তোমার দাম কত? মানুষ যত দেয় এর বেশি আমি চাই না। আমি তোমাকে কিনতে চাই। আপনিও দেখছি জিহাদের মতো। সমস্যা নেই, এটা আমার ব্যবসা, যে কেউই আমাকে কিনতে পারে। আমি তোমাকে 1 বছরের জন্য কিনে নিব। তুমি আর এই 1 বছর কোথাও যাবে না, নিজের বাসায় থাকবে। 1 বছর জন্য কিনে নিজের বাড়িতে না নিয়ে আমাকে আমার বাড়িতে থাকতে বলছেন? তোমার সাথে আমি কিছু করব না। এই 1 বছরে যত টাকা আসে সব আজকে দিয়ে দিব তোমাকে। আপনি আমার সাথে কিছু না করলে অযথা আমাকে টাকা দেবেন কেন? আপনি কি আমার প্রতি সহানুভূতি প্রদর্শন করছেন? লাভ নেই, কারণ আমি এগুলো বন্ধ করতে পারবো না। বৃষ্টি, তুমি বুঝতে পারছো না বিষয়টা? আমি সব বুঝি। সারা রাত পরপুরুষের সাথে থাকি, বাস্তবটা যে কত কঠিন জানা আছে আমার। পরপুরুষের সাথে থাকলেই কি তুমি বুঝে যাবে এই পৃথিবীর বাস্তবতা? আমি এত কিছু জানি না। আমাকে এখন বাসায় যেতে হবে, পরে আবার মায়ের জন্য ওষুধ আনতে যেতে হবে। আরিয়া কিছু বলবে এর আগে বৃষ্টি তার বাসার দিকে যেতে থাকে। আরিয়া তাকিয়ে আছে মেয়েটা চলে যাওয়ার দিকে। পরিবারের জন্য কত কষ্ট করতে হচ্ছে তাকে, নিজের দেহ বিক্রি করে টাকা উপার্জন করতে হয়। সমাজের চোখে সে এখন একটা পতিতা। সে যদি কোনো ভদ্রলোকের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে তাহলে সমাজের লোকেরা সেই ভদ্র ব্যক্তিটাকে খারাপ দৃষ্টিতে দেখবে। দুপুর 12টা বাজতে চলো। নিলয় একা একা ক্যাম্পাসের পুকুর পাড়ে বসে আছে। পুকুরটা ততটা বেশি বড় না, পানিগুলো পরিষ্কার না। নিলয় যেখানে বসে আছে তার অন্য পারে কিছু নারকেল গাছ আছে, অনেক লম্বা লম্বা গাছগুলো, দেখতেও অনেক পুরনো। নারকেল গাছগুলোর পাশে পিচঢালা রাস্তাটা চলে গেছে শহীদুল্লাহ হলের গেট পর্যন্ত, সেখানে রাস্তার সমাপ্তি। নিলয় ব্যাগ থেকে তার ল্যাপটপটা বের করে। কতগুলো ব্যাংক অ্যাকাউন্টের লিস্ট ভেসে উঠেছে ল্যাপটপের স্ক্রিনের উপর। এটা দেখে নিলয় হাসে। কি কারণে হেসেছে এটা সে ছাড়া আর কেউ জানে না। মেল বক্সে একটা মেসেজও এসেছে। মেসেজটা পড়তে শুরু করে নিলয়। মেসেজে লেখা, খারাপ মানুষ খারাপ ধান্দা, চিরস্থায়ী বন্দোবস্তে পরিণত হয়েছে কিছু পেশাধারী লোকজন, যাদেরকে লুটে নিলে হবে না তাদের ধ্বংস। মেসেজটা পড়ে মুচকি হাসে নিলয়। নিজের তৈরি করা একটা ওয়েবসাইটে ঢোকে সে। একটা একটা করে লিস্টের সকল অ্যাকাউন্ট নাম্বারগুলো দিতে থাকে। সময় মাত্র 5 মিনিটের পর কি হবে সেটা নিলয় নিজে ছাড়া অন্য কেউ জানে না। হয়তো জেনে যাবে অ্যাকাউন্টের মালিকগুলো তাদের অ্যাকাউন্ট থেকে অনেক পরিমাণের টাকা গায়েব হয়ে গেছে। ল্যাপটপটা অফ করে ব্যাগের ভেতর রেখে দেয় সে। যেটার জন্য ল্যাপটপ অন করেছিল তা সম্পূর্ণ হয়ে গেছে। এখন চিন্তামুক্ত নিলয় আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশের মেঘগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে পুরো আকাশ জুড়ে। সাদা মেঘগুলো একসময় কালো বর্ণ ধারণ করে তা বৃষ্টিতে পরিণত করতে পারে। সব সৃষ্টিকর্তার নীলা খেলা। টাকা শব্দটা 2 শব্দ দিয়ে তৈরি, কিন্তু এর মূল্য এই পৃথিবীতে অনেক অনেক। টাকা ছাড়া এই পৃথিবীতে টিকে থাকা অসম্ভব। মানুষ টাকার পেছনে এমনভাবে পড়ে আছে যে অন্য কি হচ্ছে এই পৃথিবীতে সেই সব তথ্য সে জানে না। সব মানুষের জীবনেই অপূর্ণতা থাকবে। অতি পরিপূর্ণ যে মানুষ, তাকে জিজ্ঞেস করলে সেও অতি দুঃখের সঙ্গে তার অপূর্ণতার কথা বলবে। মানুষের আরো চাই আরো চাই। একটা বাড়ি থাকলে আরেকটা বাড়ি কিভাবে তৈরি করা যায় সেই চিন্তায় মগ্ন তারা। ক্ষণস্থায়ী পৃথিবীর জন্য মানুষের কত চিন্তা। নিলয় যখন টাকার কথা মনে হয় তখন তার ছোটবেলার কথাটা মনে পড়ে যায়। মা অসুস্থ, অন্যের বাড়ি কাজ করে নিলয় আর তার ভাইকে খাওয়াতো। একদিন জানতে পারে তার মায়ের অনেক বড় একটা রোগ হয়েছে।
চিকিৎসা করার জন্য ডাক্তার সাহেব বলে দিয়েছেন অনেক টাকা লাগবে। নিলয়ের বয়স তখন 9 বছর। কিভাবে টাকা উপার্জন করবে, তার মায়ের চিকিৎসা করাবে, এই চিন্তা নিয়ে থাকতো। এই পৃথিবীর মানুষ এত খারাপ যে নিলয়কে কেউ সাহায্য করেনি। সবাই ছোট লোক গরিব বলে তাড়িয়ে দিয়েছে। নিলয় ছোট একটা কাজ পায়, রাস্তার পাশে হোটেলের মধ্যে মানুষের খাবার টেবিল পরিষ্কার করে দেবে। দিন শেষে 50 টাকা দিয়ে হাসি মাখা মুখ বাড়ি ফিরে নিলয়। কিন্তু গিয়ে এমন কিছু দেখবে ভাবতেই পারেনি সে। তার বাসার সামনে অনেক লোকজন দাঁড়িয়ে আছে। নিলয় মানুষজন ঠেলে ভেতরে প্রবেশ করে। খাটের উপর চাদর দিয়ে কাকে যেন ঢেকে রাখা হয়েছে। খাটের এক পাশে নিলয়ের ভাই আর অন্য পাশে এলাকার কিছু মহিলা বসে আছে। দেওয়ালে হেলান দিয়ে নিলয়ের ভাই কান্না করছে। নিলয় তখনও বুঝতে পারেনি কি হচ্ছে, কেন তার ভাই এমন করে কান্না করছে। নিলয় চাদরটা খানিকটা সময় নিচে উঠায়। নিজের মায়ের চোখ জোড়া বন্ধ, মুখটা উপরের দিকে হাঁ করা অবস্থায় রয়েছে। 9 বছরের নিলয় সেদিন বুঝে যায় তার মা আর এই পৃথিবীতে নেই। 50 টাকা উপার্জন করে কি লাভ হলো? যার জন্য করেছে সে মা তো আর বেঁচে নেই। অনেক কান্না করেছিল সে, সান্ত্বনা দেওয়ার মতো কেউ ছিল না। 50 টাকা দিয়ে শুরু হয় 2 ভাইয়ের জীবনযাত্রা। কথাগুলো ভেবে চোখ থেকে 2 ফোঁটা জল বেরিয়ে আসে নিলয়। ছোট থেকে সে বুঝে গিয়েছে এই পৃথিবীর মানুষ কেউ কারোর জন্য নয়। নিজের জায়গা নিজেকে তৈরি করে নিতে হয়। জীবনটা উপভোগ করতে হয় প্রতিদিন, প্রতি মুহূর্ত, প্রতিটি ছোট্ট ছোট্ট স্মৃতি আনন্দ উপলক্ষে। কিন্তু নিলয় অতীতের সেই বড় ধাক্কার জন্য স্মৃতিগুলো কষ্টে পার হয়। মানুষ যত বেশি হাসবে, যত কম অভিযোগ করবে, জীবনটা ততই ভরে উঠবে সুখে, পরিতৃপ্তিতে। নিলয় হাসে, সেটা কষ্টের আড়ালে মিথ্যা হাসি। প্রত্যেকের জীবনে একটা গল্প আছে। অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয়। অনেক সময় হয়ে এসেছে। বসা থেকে উঠে দাঁড়ায় নিলয়। অতীতের জীবনটা খুব কষ্টের মধ্যে দিয়ে কেটেছে তার। গুটি গুটি চরণে নিজেকে স্বাভাবিক করে এগিয়ে যাচ্ছে নিলয়। শহীদ মিনারের ওপর আরাম করে বসে আছে আরিয়ান, তার পাশে সাকিব সহ আরো অনেকেই। আজকে স্বামী মা শ্রাবণও আছে। সবার মধ্যে এই দুজনের চোখে কিসের ভয় যেন খেলা করছে। নিলয় এটা বেশ ভালো করেই লক্ষ্য করেছে। এদিকে আয়, ভাই তোকে ডাকছে। নিলয় চিন্তা করছিল কোন অবস্থাতে আজকে সে আরিয়ানের সামনে যাবে না, কিন্তু সেটা আর হলো কই। সাকিব নামের চামটাটা ডাক দিয়েই ফেলেছে। নিলয় এগিয়ে যায় শহীদ মিনারের দিকে। আরিয়ান সবার মধ্যে ভাব নিয়ে বসে আছে। পিছনে কিছু ছেলে আর ডান পাশে সাকিব বসে আছে। সবার দিকে ভালো করে তাকায় নিলয়। এদিকে আয়। কেন ভাই? ভাই তোকে আসতে বলেছে, তুই আবার চেক ক্যাচ করছিস কেন? ভাইয়ের কাছে যাস শালা। নিলয় আরিয়ানের একেবারে সামনাসামনি গিয়ে দাঁড়ায়। আরিয়ানের হাত দিয়ে ইশারা করে নিলয়কে নিচু হওয়ার জন্য। নিলয় দাঁড়ানো অবস্থায় হালকা নিচু হয়। কোনো কথা ছাড়াই আরিয়া নিলয়ের ডান গালে কষে একটা চড় মারে। চড়টা যে এত জোরে মেরেছে, নিলয়ের চোখের চশমাটা নিচে পড়ে গেছে। নিলয় নিচ থেকে চশমাটা ওঠায়। চোখে মোটা ফ্রেমে চশমাটা ঠিক করে লাগিয়ে বোকাশোকা চেহারা করে আরিয়ানের দিকে তাকায়। নিলয়ের চোখে জানার আগ্রহ কেন তাকে আরিয়ান চড় মেরেছে। এখানে কি নিলয়ের কোনো দোষ আছে? নিলয় কি কোনো ভুল করেছে? ভাই আমাকে মারলেন কেন? আমি কি কোনো ভুল করেছি? ভুল করেছিস দেখেই মেরেছি তোকে। ভুল করেছি? কি ভুল করেছি? তোকে কিন্তু আমি আগেই বলেছিলাম, আমাকে দেখলে সবাই যেমন সালাম দেয় ঠিক তেমন করে তুইও সালাম দিবি আমাকে। আজকে সেটা করিসনি তুই। ভাই আমার ভুল হয়ে গেছে। ভুল? ভুল প্রতিদিন কি একটা মানুষের হয়? ভাই আর হবে না এমন। আজকেই শেষবার, পরের বার এমন হলে গালে চড় দিব না, সরাসরি শরীর থেকে জামা কাপড় খুলে ক্যাম্পাসে ঘোরাবো। নিলয় লজ্জা পেয়ে যায় এমন অপমানিত কথা শুনে। সবাই হাসছে নিলয়ের অবস্থা দেখে। হাসবে নাই বা কেন? নিলয়ের সাথে সবাই মজা করতে পারে, ছোট বা বড় সবাই। নিলয় নিজের মতো থাকে, কাউকে কিছু বলে না। তার জন্য যেন নীরবতাই শ্রেয়। ভাই নিলয়কে যেটা বলার জন্য ডাক দিয়েছেন সেটা বলেন তাড়াতাড়ি। আরে দাঁড়া, এখনই বললে ছেলেটা অন্যরকম হয়ে যাবে। ভাই আর অপেক্ষা করতে পারছি না, আপনি এখনই বলে ফেলেন। হ্যাঁ ভাই, নিলয়কে বলে দেন। বলে দেওয়ার জন্য সবাই আরিয়ানকে বলছে, বুঝতে পারছে না নিলয়। নিলয়, আজকে সকালে যে একটা মেয়ের লাশ পাওয়া গেছে পাশের বস্তি থেকে, জানিস তুই? নিলয়ের বুকটা ছ্যাদ করে ওঠে। তাহলে কি কালকে রাতে শ্রাবণটা মিলে সেই মেয়েটাকে মেরে দিয়েছে?
ভাবতে শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে যাচ্ছে। নিলয় হাত দুটো মুষ্টিবদ্ধ করে জবাব দেয়, আমি সঠিক জানি না ভাই। হ্যাঁ হ্যাঁ, তুই জানিস না তো কে জানে, তুই তো মেয়েটাকে মেরেছিস। কি বলছেন ভাই এসব? আমি খুন করব এটা কখনো সম্ভব না। এই মিথ্যা কথা বলছিস কেন? আমরা সবকিছু জানি। দেখ ভাই, আমাদের কাছে বলে দে সত্যটা, আমরা কাউকে বলবো না। কি সত্যি বলবো আমি? যেটা আমি করিনি সেটা? তাহলে মেয়েটাকে মেরেছে কে? কালকে রাতে এতটুকু বলে থামে নিলয়। সবাই তাকিয়ে আছে নিলয়ের মুখের দিকে। কি বলতে চেয়েছিল সে? হঠাৎ করে কথা থামিয়ে চুপ করে গেছে। আরিয়ান এটা দেখে বলে, কি হলো, থামলি কেন? বাকি কথাটা শেষ কর, সবাইকে শোনার সুযোগ করে দে। পরে আর কিছু না ভাই। তুই হঠাৎ করে এমন বদলে গেছিস কেন? ভয় পাচ্ছিস কোনো কারণে? বলতে পারিস আমাকে। কোথায় ভয় পাচ্ছি? ভয় পাচ্ছি না তো। আমি এমনই হঠাৎ হঠাৎ চেহারা বদলে যায় আমার। আচ্ছা নিলয়, তুই কি সত্যি এমন হাওয়াগোবা টাইপের ছেলে? আমি আবার কবে চালাক ছিলাম? সবসময় তো আমাকে এমনই দেখে আসছেন। তুই বোকা ঠিক আছে, কিন্তু তোর মধ্যে গরিব গরিব কোনো ভাব নেই। আরিয়ানের কথা শুনে নিলয় হাসে। হাসবে নাই বা কেন? নিলয় যে এতদিন ধরে ক্যাম্পাসে আসা যাওয়া করছে, কোনোদিন এমন কথা শোনেনি তার মুখ থেকে নিলয়। কিন্তু আজ হঠাৎ আরিয়ানের এমন কথা। এটার মধ্যে কি কোনো রহস্য লুকিয়ে আছে, যেটা নিলয়কে উন্মোচন করতে হবে? নিলয় আগে যেমন করে চলাফেরা করতো, তার থেকে এখন ভালো করে চলাফেরা করে। নিলয়ের ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা পড়ে আছে কোনো হিসাব নেই তার কাছে। তবুও নিলয় সাধারণ মানুষের ভিড়ে সাধারণ জনগণ হয়ে ঘুরে বেড়ায়। ক্যাম্পাসের সবাই কাছে নিলয় একটা বোকাশোকা চেহারার গরিব ছেলে। আর সাইবার জগতে সবার ভয়ের কারণ এই নিলয়ই। সবাই থেকে এক নামে চেনে, সেটা হলো মিস্টার 440। এই নামের পেছনে অনেক রহস্য রয়েছে। সাইবার জগতে সবার কাছে নিলয় একটা রহস্যময় ছেলে। মিস্টার 440 এমন নামের টাইটেলের কি রহস্য থাকতে পারে কারো জানা নেই। একমাত্র নিলয়ই ভালো জানে কেন সে তার নিজের নাম না দিয়ে এমন টাইটেল দিয়েছে। কিরে, তুই আবার কোথায় হারিয়ে গিয়েছিস? আরিয়ানের কথা শুনে ভাবনা থেকে ফিরে নিলয়। সে নিজের পরিচয় সবার থেকে গোপন রাখে, তাই বলে এই শহরের মানুষ তাকে তুচ্ছ করে? সাইবার জগতে মানুষ নিলয়কে যতবার মনে করে, বাইরে কেউ নিলয়কে চেনে পর্যন্ত না। নিলয় একটা জিনিস ভেবে নিজেই হেসে ওঠে। গতকাল রাতে আরিয়ান নিলয়কে নিজে মেসেজ দিয়েছে। আরিয়ান যদি জানতো সাইবার জগতের কিং মিস্টার 440 তার ক্যাম্পাসের সবচেয়ে বোকাশোকা ছেলেটা, তাহলে সে কেমন রিয়াক্ট করতো? এটা ভেবে নিলয় প্রকৃত সুখ পায়। নিলয়কে কথা বলতে না দেখে আরিয়ান রেগে যায়। বোকা ছেলেটা তাকে পাত্তা দিচ্ছে না, এটা কেমন যেন শরীরে লাগার মতো। আরিয়ান রেগে বলে, তোর দাম কি খুব বেড়ে গেছে রে? আমার কথার জবাব দিচ্ছিস না যেমন। ভাই, আমি আপনার কথার জবাব কি দেব? সবকিছু তো আপনিই জানেন। কিছু জানি না আমি, তোর থেকে কিছু জ্ঞান নিতে হবে। আমাকে শিখাবি না? আমি আপনাকে কি শেখাবো? আপনি তো আমার থেকে কত বেশি কিছু জানেন। তুই কালকে থেকে আর এই মোটা ফ্রেমের চশমা চোখে দিয়ে আসবি না। তাহলে আমি চলাফেরা করবো কিভাবে? কেন চশমা ছাড়া চলাফেরা করবি? আমি চশমা ছাড়া চলাফেরা করতে পারি না, এটা আমার ছোট্ট থেকে সমস্যা। শোন, তুই এক কাজ করতে পারিস, চোখের মধ্যে চশমা না পরে ছোট ছোট করে লেন্স আছে, ওইটা ব্যবহার করবি। লেন্সের দাম তো অনেক বেশি, আমি এত টাকা পাবো কোথা থেকে? রাস্তায় থালা হাতে নিয়ে বসে পড়বি, সেখান থেকে তোর অনেক ইনকাম হবে। আর এমনিতেই তোর চেহারায় ভিক্ষুকদের ছাপ পাওয়া যায়, মানুষজন তোকে দেখলেই টাকা দিয়ে দিবি। কথাটা বলে সবাই জোরে জোরে হাসতে থাকে। এমনভাবে হাসছে যে আগে কখনো এমন মজার কথা শোনেনি। এই প্রথম আরিয়ানের কাছ থেকে শুনেছে। নিলয় আরিয়ানের দিকে তাকায়, যেটা গতকাল রাতে কত মিনতি করেছে, আর আজকে কি করছে। হয়তো সে নিলয়ের আসল পরিচয় জানে না, জানলে এমন মজা করতে পারত না। নিলয় তার হাতের ঘড়ির দিকে তাকায়। সময় অনেক হয়েছে, তাকে এখন হলে যেতে হবে। কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, তা সম্পূর্ণ করতে হবে। পেছনের দিকে হাঁটা দেয় নিলয়। কোনো কিছু না বলে চলে যাচ্ছিস কেন? কণ্ঠটা যে সাকিবের, এটা বুঝতে নিলয়ের কোনো সমস্যা হয়নি। এদের সবার গলার কণ্ঠ নিলয়ের মুখস্থ। একবার শুনতে পেলেই বলে দেওয়া যাবে কার গলার আওয়াজ কোনটা। যেমন নিলয় এখন না দেখে বুঝে ফেলছে যে কথাটা সাকিব বলেছে। নিলয় পেছনে ফিরে তাকিয়ে বলে, রুমে আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, যা অতি তাড়াতাড়ি আমাকে শেষ করতে হবে। তুই এটা ভাইকে বলে যেতে পারতি, কিন্তু তুই এটা করিস নে। কারণ আপনাদেরকে বলে লাভ নেই, আমাকে যেতে দিন না। একটার পর একটা জিজ্ঞেস করে যাচ্ছেন। রুমে কি গুরুত্বপূর্ণ কাজ ফেলে এসেছিস?
কাজ বলতে কিছুই না, গ্রাম থেকে আমার একটা ছোট্ট ভাই আসবে, তাকে নিয়ে আসা লাগবে। তার সাথে কি আমাদের পরিচয় করে দিবি না? আগামীকাল দুপুরের দিকে সে ক্যাম্পাসে আসবে, তখন পরিচয় করে দিব। এখন আমি যাই। নিলয় সেখানে আর দাঁড়ায় না, শহীদ মিনার পেরিয়ে গেটের দিকে যেতে থাকে। রাস্তার পাশে নিলয়ের সামনে দাঁড়িয়ে আছে শারমিন ম্যাডাম। আজকে তিনি হলুদ রঙের একটা শাড়ি পরেছেন, সাথে ম্যাচিং করা সবকিছু। নিলয় এটা বোঝে না শারমিন ম্যাডাম কেন শাড়ি পরে। ওনার এখনো বিয়ে হয়নি, তার আগেই শাড়ি পরা শুরু করে দিয়েছে। শারমিন ম্যাডাম দাঁড়িয়ে আছে, হয়তো রিক্সার অপেক্ষা করছে। নিলয় নিজেও রিক্সার জন্য দাঁড়িয়ে আছে, কিন্তু আজকে রিক্সা একটাও নেই। হয়তো নিলয়ের ভাগ্যে এটাই লেখা ছিল। ম্যাডাম এসে নিলয়কে এমন একটা কথা বলে যা শুনে নিলয় পুরোপুরি অবাক। কথাটা হচ্ছে, নিলয় চলো হেঁটে যাই একসাথে। আকাশে সূর্যটা আজকে প্রচন্ড তাপ দিচ্ছে। এটা কি শুধু নিলয় নিজেই অনুভব করছে, নাকি আরও কেউ অনুভব করতে পারছে তা জানা নেই নিলয়ের। তবে রাস্তায় মানুষজন যেমনভাবে হাঁটাচলা করছে, এতে বোঝা যাচ্ছে তারা সূর্যের তাপটা অনুভব করছে, সেটা কম পরিমাণে। তাহলে নিলয় কেন বেশি পরিমাণে তাপ লাগছে? আজকে সকাল থেকেই নিলয়ের রাগ লাগছে, সেটা কিসের জন্য তা অজানা। রাগের সময় মাথা ঠিক থাকে না কারোর। এখন ম্যাডামের কথা শুনে আগের থেকে বেশি পরিমাণে রাগ লাগছে নিলয়ের। ম্যাডামকে কিছু বলতেও পারছে না। যদি সে বলতে পারত তাহলে এতক্ষণে ম্যাডাম এখানে না দাঁড়িয়ে থেকে হর্ন করে চলে যেত। কি হলো, চলো নিলয়, হঠাৎ এমন করে চুপ মেরে গেলে কেন? বিরক্ত হয়ে যাচ্ছে নিলয়। সে এখন কি করবে নিজেই বুঝতে পারছে না। ম্যাডাম যেভাবে বলেছে এটা না শুনলে ম্যাডামকে অপমান করা হবে, তাই নিলয় বলতে থাকে, ম্যাডাম, আমি আপনার সাথে এটা কিভাবে? তুমি কি কোনো কারণে ভয় পাচ্ছ? চলো তো আমার সাথে, তোমার সব ভয় আমি দূর করে দিব। আমি এটা ভেবে ভয় পাচ্ছি না, ভয় পাচ্ছি আপনার সাথে আরিয়ান ভাই আমাকে দেখে ফেললে তাহলে আমার অবস্থা খারাপ করে দেবে। তুমি এখন চলো আমার সাথে, কেউ তোমাকে কিছু বলতে পারবে না। ম্যাডাম, আমি কোনো ধরনের ঝামেলা চাই না। আরিয়ান ভাই খুব খারাপ একটা ছেলে, তার কথা না শুনলে আমাকে অনেক অপমান করবে। আমি থাকতে তা হতে দিব না, তুমি চলো তো এবার। কথাটা বলে নিলয়ের হাত ধরে ফেলে শারমিন ম্যাডাম। নিলয় বিরক্তিকর দৃষ্টিতে তাকায়। সে হাতটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলেই ম্যাডাম রেগে বলে, আমার সাথে চোরাচুরি করবে না, কারণ আমি তোমার থেকে অনেক সিনিয়র। কিন্তু আপনি যদি ম্যাডাম হয়ে রাস্তায় এভাবে আমার হাত ধরেন তাহলে মানুষজন কি মনে করবে? মানুষ কি মনে করলো এতে আমার কিছুই যায় আসে না। আপনার মনে হয় মানসিক সমস্যা আছে, আপনি অতি তাড়াতাড়ি চিকিৎসা করার ব্যবস্থা করেন। আমার মানসিক কোনো সমস্যা নেই, তুমি এখন তাড়াতাড়ি চলো। আমাকে বাচ্চাদের মতো করে হাত ধরে হাঁটতে হবে না, আমি এমনিতেই চলতে পারি। এখন আমি হাত ছেড়ে দিই আর তুমি হন হন করে দৌড়ে চলে যাবে, এমনটা চিন্তা করলে কাজ হবে না। ম্যাডাম, হাঁটা ছেড়ে দিন, আমি কোথাও পালিয়ে যাব না, আপনার সাথেই থাকবো। তোমাকে বিশ্বাস করা যায় না। আমাকে বিশ্বাস করতে পারেন, আমি মিথ্যা কথা বলি না। ঠিক তো, নাকি পরে আবার হাত ছেড়ে দিলে দৌড়ে চলে যাবে? বিশ্বাস করে দেখতে পারেন। শারমিন ম্যাডাম না পেরেও নিলয়কে বিশ্বাস করে। নিলয় নিজের হাতটা মুক্তি পেয়ে গেছে। সে নিজের দুটো হাত প্যান্টের সামনের পকেটে ঢুকিয়ে রাখে। শারমিন ম্যাডাম এটা দেখে ফেলে। তিনি এটা চেয়েছিলেন না যে নিলয় প্যান্টের পকেটে হাত রেখে হাঁটবে। তাই শারমিন ম্যাডাম বলে, নিলয়, প্যান্টের পকেট থেকে হাতটা বের করো। নিলয় অন্যদিকে তাকিয়েছিল। শারমিন ম্যাডামের কথা শুনে ওনার দিকে তাকায় সে। বোঝার চেষ্টা করছে ম্যাডামকে প্যান্টের পকেট থেকে হাত বের করতে বলছে। আবার দুটো হাত না, শুধুমাত্র একটা হাত, তাও আবার ডান হাত। কিসের জন্য হাত বের করতে বলছে এটাই মাথার উপর দিয়ে যাচ্ছে নিলয়ের। নিলয়কে অন্যমনস্ক দেখে শারমিন ম্যাডাম বলে ওঠে, সারাক্ষণ কি এত চিন্তা করো তুমি? ক্লাসের মধ্যে আমি প্রতিদিন লক্ষ্য করি তুমি অন্যমনস্ক হয়ে বসে থাকো, কারণটা কি? আমি ভাবছিলাম তোমাকে জিজ্ঞাসা করব, কিন্তু তা আর করা হয়ে ওঠেনি। আজকে জিজ্ঞাসা করেছি, এবার উত্তর দাও। নিলয় মুচকি হাসে। আজকে এই প্রথম কেউ নিলয়কে এই প্রশ্নটা করেছে। প্রথম ব্যক্তিটাই হচ্ছে শারমিন ম্যাডাম। এখন তো উত্তর দিতেই হবে। নিলয় এবার বলে, আমি কেন অন্যমনস্ক থাকি এটা আমি নিজেও জানি না, তবে কিছু একটা চিন্তা করি। আমি কি চিন্তা করি সেটাও জানি না। এটা কেমন কথা নিলয়? তুমি কি মানসিকভাবে অসুস্থ? আমার তো তাই মনে হচ্ছে। আমি এটা বলতে পারি যে আমার মানসিক কোনো সমস্যা নেই। তাহলে তোমার এমন কথার মানে কি?
মানে টানে হয় আপনি চিন্তা করেন, তাহলে আমি একটু রহস্যময় হয়ে থাকতে পারবো। ম্যাডাম নিলয়ের মুখ থেকে আজকে অনেক অবাক করা কথা শুনতে পাচ্ছে। নিলয়কে দেখতে অনেক বোকাশোকা মনে হয়, কিন্তু সে যে এমন এমন রহস্যময় কথা বলতে পারে এটা জানা ছিল না শারমিন ম্যাডামের। নিলয়ের বলা কথাগুলো ভাবতে গেলেই মাথা গুলিয়ে যায়। নিলয় চিন্তা করছে আজকে রাতের কথা। শহরের বড় তিন ব্যাংক থেকে আজ পর্যন্ত কেউ টাকা চুরি করতে পারেনি। ব্যাংকগুলোর মধ্যে এত পরিমাণে শক্ত গার্ডের ব্যবস্থা করা, যার কারণে বড় বড় সাইবার হ্যাকাররা আজ পর্যন্ত টাকা চুরি করতে পারেনি। নিলয় এটা ভেবে নিজের লক্ষ্য স্থির করে আজকে রাতে কোনো একটা বড় ধরনের হামলা করবে 3টে ব্যাংকের মধ্যে একটাতে। নিলয় এতক্ষণ নিজের রুমের ভেতরে বসে নিজের ল্যাপটপটা হাতে নিয়ে বসে থাকতো, কিন্তু এই শারমিন ম্যাডামের জন্য রাস্তা দিয়ে আস্তে আস্তে হেঁটে যেতে হচ্ছে। নিলয়ের পক্ষে আর এমন করে হাঁটা সম্ভব না, তাই সে বলে ওঠে, ম্যাডাম আমাকে তাড়াতাড়ি করে হলে যেতে হবে, তাই দ্রুত পা চালান। হলে তো যাবে, এই এত তাড়া কেন তোমার? অনেক প্রয়োজন, তাই এত তাড়া আমার। আজকে তোমার কোনো প্রয়োজনীয় কাজ নেই, এখন তুমি আমাকে সময় দিবে। আচ্ছা ম্যাডাম, আপনি কি আমার গার্লফ্রেন্ড হন? চাই আপনাকে সময় দেবো আমি। গার্লফ্রেন্ড ভাবতে সমস্যা কোথায়? অনেক সমস্যা, তার মধ্যে একটি হলো আপনি আমার শিক্ষিকা, দ্বিতীয়ত আপনি আমার সিনিয়র। তুমি বললে আমি চাকরিটা ছেড়ে দিব, তখন তো আর আমি তোমার শিক্ষিকা থাকবো না। আর একটা হলো সিনিয়র নিয়ে, এটার মধ্যেও সমস্যা নেই, কারণ এখন আধুনিক যুগের মেয়ে, বয়সে বড় ছেলে ছোট এটা কোনো বিষয় না। ম্যাডাম আপনি ব্যাপারটা যত সহজ মনে করছেন, আসলে ব্যাপারটা তত সহজ কিন্তু না। তুমি রাজি থাকলে আমি সব কিছু সহজে ব্যবস্থা করে ফেলতে পারবো। নিলয় আর নিতে পারছে না এই ম্যাডাম নামক প্যারাটাকে। নিলয়কে 5 মিনিটের মধ্যে হলে গিয়ে রুমে পৌঁছাতে হবে, নয়তো একটা বড় সমস্যা হয়ে যাবে। নিলয়ের একটা নিজস্ব কালো জগতের ওয়েবসাইট আছে, যেটা হ্যাক করার জন্য অনেক বড় বড় হ্যাকাররা চেষ্টা করেছে, কিন্তু আজ পর্যন্ত কেউ তা হ্যাক করতে পারেনি। আজকে মনে হয় কেউ আবারও হ্যাক করার জন্য নিলয়ের ওয়েবসাইটে ঢুকেছে। আজকের হ্যাকারটা কোনো সাধারণ হ্যাকার না, সাইবার জগতের সবচেয়ে খারাপ হ্যাকার ব্ল্যাক ডেভিল। নিলয় যেমন সাইবার জগতের কিং, ঠিক তেমনই তার পরের স্থানে রয়েছে এই ব্ল্যাক ডেভিল। সবাই চায় মিস্টার 440 ডেটা, আর মিস্টার 440 চায় সাইবার জগতের ক্ষমতা। নিলয়ের বাম হাতে রয়েছে একটা ঘড়ি, সবাই শুধু দেখবে ঘড়িটা অতি সাধারণ, কিন্তু এটা যে সে ঘড়ি না, এই ঘড়ির মধ্যেই রয়েছে সকল রহস্য আর নিলয়ের ওয়েবসাইটের সমস্ত ডেটা। যদি কেউ এই ওয়েবসাইটে ঢুকে, সেটা সচেতনভাবে হোক বা অসচেতনভাবে, সাথে সাথে নিলয়ের ঘড়ি নিঃশব্দে কেঁপে উঠবে, আর নিলয় এই সংকেতের মাধ্যমে জানতে পারবে কি ওয়েবসাইটে হ্যাক করার জন্য ঢুকেছে। নিলয়ের হাতে বেশি সময় নেই, মাত্র 5 মিনিট। এই রাস্তা থেকে হলে পৌঁছাতে সময় লাগবে 4 মিনিট। হল থেকে রুমে যেতে 1 মিনিট সময়ের মধ্যে যা করার তা করতে হবে। নিলয়ের হাতের ঘড়িতে সেকেন্ড হিসেব করে সময় উঠে যাচ্ছে। এখন একটা সেকেন্ডের মূল্য অনেক বেশি দামি নিলয়ের কাছে। নিলয় ছোট পা ফেলে দৌড়াতে শুরু করে। এটা দেখে শারমিন ম্যাডাম পেছন থেকে নিলয়কে বলে, দাঁড়াও বলছি নিলয়, আমার কথা শোনো, তোমাকে আর কিছু বলবো না, স্টপ নিলয়। নিলয় শারমিন ম্যাডামের কথা শুনেও দাঁড়ায় না, নিজের মতন করে দৌড়াতে থাকে। শারমিন ম্যাডাম পেছন থেকে জোরে জোরে ডাকতে থাকে। নিলয় এক দৌড়ে হলে এসে পৌঁছায়। অনেকটুকু জায়গা সে দৌড়ে এসেছে, তাই হাঁটুতে ভর দিয়ে জোরে জোরে নিঃশ্বাস ত্যাগ করছে। নিলয় তার হাতের ঘড়ির দিকে তাকায়, আর মাত্র 50 সেকেন্ড সময় বেঁচে আছে। যদি সে এই 50 সেকেন্ডের মধ্যে রুমে গিয়ে ল্যাপটপটা নিয়ে বসে, তাহলে বেঁচে যাবে তার ওয়েবসাইট। নিলয় আবারও দৌড় দেয়, লম্বা সিঁড়ি বেয়ে ওপরে ওঠে, আর 5টা রুম পেরোতেই নিলয়ের রুম। হাতের ঘড়ির সেকেন্ডটি কমতেছে। 20 সেকেন্ড সময়টা খুবই অল্প, কিন্তু এর পরিমাণ অনেক বেশি। নিলয়ের বুকে অনেক চাপ পড়েছে, সে আগে কখনো এমনভাবে দৌড়ায়নি। শেষ দৌড়ের জন্য প্রস্তুত সে। এক দৌড়ে 5টা রুম পেরিয়ে নিজের রুমে লকটা খুলে ভেতরে প্রবেশ করে। নিলয় ব্যাগ থেকে ল্যাপটপটা বের করে সেটা অন করে নিজের ওয়েবসাইটে প্রবেশ করে। হাতের সময় 8 সেকেন্ড, যা করার এই 8 সেকেন্ডের মধ্যেই করতে হবে। নিলয় মুচকি হাসে। সে ব্ল্যাক ডেভিলকে যতটা চালাক ভেবেছিল, ততটা চালাক সে না, অনেক বোকাই রয়ে গেছে এখনও। ব্ল্যাক ডেভিল নিলয়ের ওয়েবসাইট হ্যাক না করে নিলয়ের মিস্টার 440 নামের রহস্যের উদ্ঘাটন করার ডেটা হ্যাক করেছিল। কী পরিমাণ বোকা হলে সে এটা করতে পারে। কেউ যদি নিলয়ের নামের রহস্য জানতে চায়, তাহলে প্রথম কাজ নিলয়ের ওয়েবসাইট হ্যাক করা। আর নিলয়ের ওয়েবসাইট হ্যাক করা এটা সম্ভবই না, অসম্ভব ব্যাপার।
নিলয় নিজের ওয়েবসাইটটাকে কিছু সময়ের জন্য বন্ধ করে দেয়। ব্ল্যাক ডেভিল নিলয়ের প্রায় 97% ডেটা তার নিজের কম্পিউটারে ট্রান্সফারকে নিয়েছিল, আর মাত্র 3% হয়ে গেলে নিলয়ের আসল পরিচয় সবার সামনে প্রকাশ হয়ে যেত। নিলয় ব্ল্যাক ডেভিলকে সেই 3% না করতে দিয়ে নিজের ওয়েবসাইটটাই বন্ধ করে দিয়েছে। এখন চাইলেও কেউ নিলয়কে বিরক্ত করতে পারবে না। নিলয় বিছানার ওপর থেকে নিজের মোবাইলটা হাতে নেয়, ফোন অপশানে গিয়ে একটা নাম্বার টাইপ করতে থাকে। স্ক্রিনের ওপর রাকেশ নামটা ভেসে ওঠে। নিলয়ের একটা ছোট টিম আছে, যার মধ্যে রাকেশ, সানি আর নীলা 3জন মিলে টিমটা গঠন হয়েছে। টিমের লিডার হচ্ছে নিলয়, কিন্তু সবাই তাকে মিস্টার 440 নামেই চেনে। নিলয় কল লাগায় রাকেশকে। 2বার রিং হতেই রাকেশ ফোনটা রিসিভ করে। ওই পাশ থেকে রাকেশ বলতে থাকে, আমাকে ফোন এই অসময়ে? আমি যাকে ফোন দেই সেটা সময় আর অসময়ে দেখে দেয় না। তা কি জন্য আমাকে ফোন? রাকেশ, তুই জানিস আমি গুরুত্বপূর্ণ কথা ছাড়া কাউকে ফোন দেই না। অবশ্যই সেটা একটা যথার্থ কারণ থাকে। জি, এটা আমি জানি। আজকে রাতে কথা মনে আছে? আমার মনে আছে, বাকিদের মনে আছে কিনা এটা আমার জানা নেই। আমি আমার মিশনে আজ পর্যন্ত কখনো বিফল হয়নি, সফল হওয়া ছাড়া। আমার জীবনের সবচেয়ে বড় 3টা মিশন হবে। এই মিশন 3টা, তার মধ্যে আজকে রাতেরটা। ভাই, আমি আসলে বুঝতে পারছি না আপনি রাতের মিশনে কেন যান, যেখানে আপনি ঘরে বসেই সব কিছু করতে পারেন। রাকেশ শুনতে পায় নিলয়ের অবাক করা হাসির শব্দ। মূলত নিলয় সবসময় এমন করে হাসে না, মাঝে মধ্যে সবাই শুনতে পায় নিলয়ের জোরে জোরে হাসির শব্দ। আজকে অনেকদিন পর রাকেশ নিলয়ের হাসির শব্দ শুনতে পেয়েছে। রাকেশ, আমি চাইলেই ঘরে বসে 3টা মিশন কমপ্লিট করতে পারি, কিন্তু আমি তা করব না। তাহলে ভাই সেটা করছেন না কেন? তোর কাছে এটা রহস্য থেকে যায়। তুই না হয় ভেবেচিন্তে নিজের প্রশ্নের জবাব তৈরি করে নে। ভাই, আপনি এর আগেও আমাকে একটা রহস্যময় কথার জালে আটকে দিয়েছিলেন, আমি সেটার রহস্য উন্মোচন করতে পারিনি। আজকেও আবার রহস্যের মায়াজাল ফেলে দিলেন আমাকে। তুই মনে হয় না আমার কথার রহস্য বের করার চেষ্টা করছিস? সত্যি বলতে আমি অনেক চেষ্টা করি, কিন্তু ফল সবসময় শূন্য হয়। তোর চিন্তার মান খুব দুর্বল, তাই হয়তো আমার কথার রহস্য বের করতে পারিস না। হয়তোবা এমনই হতে পারে। ভাই, আরেকটা কথা ছিল। তাড়াতাড়ি বলে ফল, আমার হাতে সময় খুব কম। সবাই আপনাকে দেখতে চায়। কে কে চায়? আমি, নীলা আর সানি। নিলয় কিছু বলে না, কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায়। নিলয়কে আজ পর্যন্ত সাইবার জগতের কেউ যেমন দেখেনি, ঠিক তেমনই তার টিমের কেউ দেখেনি তাকে। সে নিজেকে সবসময় সবার কাছ থেকে গোপন করে রেখেছে। নিলয় এটা ভেবে মজা পায়, সে রাকেশ, নীলা, সানি সবাইকে দেখেছে। নিলয় ভার্সিটিই পড়ে, কিন্তু কেউ নিলয়কে চেনে না। সবার কাছে সে একজন রহস্যময়ী। এবার নিলয় বলতে শুরু করে, তুই, সানি, নীলা সবাই আমার চেহারা দেখেছিস, কিন্তু কেউ আমাকে চিনতে পারিসনি। আমি যে মিস্টার 440। নিলয়ের কথা শুনে রাকেশ অনেকটা বোকা হয়ে যায়, কেন রাকেশ সহ সবাই নাকি মিস্টার 440কে দেখেছে, কিন্তু কোথায় কিভাবে দেখেছে সেটাই বুঝতে পারছে না। রাকেশ নিজের ভেতরের কথা আর চাপিয়ে রাখতে না পেরে বলে ওঠে, ভাই, আমি আপনাকে দেখেছি, এটা হতে পারে না। সানি আর নীলা হয়তো দেখেছে আপনাকে। রাকেশ শোন, আমি সানি আর নীলার চোখে খুব কমই দেখা দিয়েছি, কিন্তু তোর চোখের সামনে অনেকবার এসেছিস। কিন্তু ভাইয়া, কোথায়, কখন দেখা দিয়েছেন এটা বলেন। রাকেশ, আমি তোদের একদিনই বলেছিলাম আমার সাথে কাজ করলে আমার চেহারা কখনো দেখতে পারবে না। রাকেশ চুপ হয়ে যায়, কারণ এখন নিলয়কে কিছু জবাব দেওয়ার মতন বাণী তার কাছে নেই। রাকেশদের সাথে যখন থেকে পরিচয় নিলয়ের, সেদিনে নিলয় সবাইকে সাবধান করে বলে দিয়েছিল তার চেহারা কেউ দেখতে পারবে না। কোনোদিন যদি নিলয়ের ব্যাপারে কেউ কথা বলে, তাহলে তাকে টিম থেকে বের করে দেওয়া হবে। রাকেশের সেই আগের কথা মনে পড়ে যায়। এবার সে নিলয়কে বলে, ভাই, পরিশেষে একটা কথা আমাকে বলেন যে আপনি আমার সামনে কোথায় এসেছেন। তোর খুব জানা ইচ্ছে, তাই তো? ভাই, খুব জানার শখ। তুই তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইসিটি নিয়ে পড়াশোনা করছিস, তাই না? আমি শুধু না, সানি আর নীলাও। আমি ওই দুজনের কথা বলছি না, তোর কথা জিজ্ঞেস করছি। এবার উত্তর দে। ভাই, আমি ওই ভার্সিটিতেই পড়াশোনা করি। এখন এটা জিজ্ঞেস করার মানে কি? জিজ্ঞেস করার একটাই মানে, সেটা হলো তুই আমাকে প্রতিদিন ক্যাম্পাসে দেখিস আর আমিও তোকে দেখি। ভাই, এটা আপনি কি বলছেন? আমি আপনাকে দেখি আর আপনিও আমাকে দেখেন, কিভাবে সম্ভব? এটাই তো মিস্টার 440 রহস্য। নিলয় আর কিছু না বলে কলটা কেটে দেয়। সে মোবাইল থেকে সিমটা বের করে আরেকটা সিম লাগায়। এতক্ষণ যে কথাগুলো বলেছে তা হয়তো বা কেউ শুনে ফেলতে পারে।
এই ব্যাপারে নিলয় খুব সতর্ক থাকতে পছন্দ করে। দুজনের গুরুত্বপূর্ণ কথোপকথন যদি অন্য কোনো তৃতীয় ব্যক্তি শুনে ফেলে তাহলে বিষয়টা অন্যরকম হয়ে যায়। নিলয়ের ল্যাপটপটা বন্ধ করে চিত হয়ে বিছানায় শুয়ে পড়ে। সে উপরের দিকে তাকিয়ে ভাবতে থাকে, এই রুমে অনেক গরম, সিলিং ফ্যানটাও নষ্ট হয়ে গেছে, কিন্তু ঠিক করে না নিলয়। রুমের অবস্থা খুবই শোচনীয়। চাইলে নিলয় গুলশান বনানীতে বাড়ি বানাতে পারে, কিন্তু সে এটা করে না, কারণ সে যদি এটা করে তাহলে সকলের চোখে ধরা পড়ে যাবে। নিলয়ের মতো এমন একটা ছেলে কিভাবে এত ভালো একটা জায়গায় এমন বাইরে তৈরি করেছে, এটা নিয়ে মিডিয়া তোলপাড় শুরু করে দেবে। শহরের লোকজন তো আবার সাথেই আছেই। এখন এটা আধুনিক যুগ, কারো একটা খুঁত ধরতে পারলেই হলো, সেটা পুরো বিশ্বে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব মিডিয়ার লোকেদের কাজ। নীলাই চিন্তা করতে থাকে আজকে রাতের মিশনের সম্পর্কে। সব কিছু তার প্ল্যান মতো হলেই হলো, কোনো গার্ড থাকলেও কোনো গার্ড থাকলেও কিছু করতে পারবে না, কারণ নীলাই গতকাল পুরো ব্যাংকটা ঘোরাঘুরি করেছে, সব কিছু তার মস্তিষ্কে সাজিয়ে রেখেছে কিভাবে কি করতে হবে। আজকে রাতে অনেক বড় ধরনের কাজ করতে হবে, সাথে তো মাইন্ড গেম আছেই। এর জন্য প্রয়োজন পরিমাণ মতো বিশ্রাম। তাই নীলয় বিছানায় শুয়ে ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু ঘুম কি আর আসে? এত চিন্তা মাথায় ফেললে কিভাবে ঘুম আসবে? নীলয় শোয়া থেকে উঠে দাঁড়ায়। টেবিলের উপর পানি ভর্তি এক বোতল পানি রাখা আছে। সে গিয়ে পানি পান করে। এখন শরীরে মোটামুটি একটা ভালো লাগা কাজ করছে। ঘুমকে না চাইতেও চোখে আসতেই হবে। নীলয় আবার গিয়ে বিছানায় শুয়ে পড়ে, চোখে ঘুম আসার প্রস্তুতি। বিকেল 4টে। আরিয়া শ্রাবণীদের বাসা থেকে বের হয়েছে। এখানকার জায়গাগুলো আরিয়ার বেশ পছন্দ হয়েছে, কিন্তু এখানকার মানুষজনগুলো বেশি একটা ভালো না। অন্যের ভালো কেউ চায় না, বাস্তবটাই এমন হয়ে দাঁড়িয়েছে। আরিয়া আজকে সকালের ঘটনাটা চিন্তা করে। কি অল্প বয়সে একটা মেয়ে কত বড় ধরনের কাজে পা দিয়েছে। শ্রাবণের থেকে বৃষ্টিদের বাসাটা অতটা দূরে না, হেঁটে গেলে 8-9 মিনিটের রাস্তা। আরিয়ার কেন যেন মনে হচ্ছে জিহাদ আবারও বৃষ্টিকে উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে, কারণ দূর থেকে একটা মেয়ে জোরে চিৎকার দেওয়ার আওয়াজ শোনা গিয়েছিল। আরিয়ার চিন্তা হচ্ছে খুব, সকালের ঘটনাটার জন্য না জানি বৃষ্টির উপর তারা কেমন অত্যাচার করছে। আরিয়ার চিন্তা বেড়েই চলেছে। চিন্তাটা একটু কমানোর প্রয়োজন, তাই সে নিজের পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে। প্যাকেটে আর মাত্র একটা সিগারেট বিদ্যমান আছে। আরিয়া সেটাই ঠোঁটে লাগায় আর আগুন লাগিয়ে লম্বা করে টানতে থাকে। কিছু মানুষ আছে যখন তাদের চিন্তা বেড়ে যায় তখন তারা সিগারেট টানে। সেই সকল ব্যক্তির একটাই বাণী, সিগারেট খাও, চিন্তা কমাও। চিন্তার সময় যে তাড়াতাড়ি করে সিগারেট শেষ হয়ে যায় এটা জানে আরিয়া, কিন্তু আজকে অন্যদিনের চেয়ে আগে শেষ হয়ে গেছে। আরিয়া বৃষ্টির বাসার সামনে চলে এসেছে। আশেপাশে আরও বাড়িঘর আছে, কিন্তু বৃষ্টিদের চেয়ে ঠান্ডা আর নীরব পরিবেশের বাসা কারো নেই। আরিয়া ভেতরে প্রবেশ করে। বাইরের বারান্দায় কেউ একটা শুয়ে আছে, আর তার মাথায় পানি ঢালছে ছোট্ট একটা বাচ্চা। বয়সটা তার 8-9 বছর হবে। মহিলাটা যে অসুস্থ এটা দূর থেকে দেখলে বোঝা যায়। আরিয়া ছেলেটার পেছনে দাঁড়িয়ে বলে, এই ছেলে, একটু এদিকে এসো। যে ছেলেটা মহিলার মাথায় পানি ঢালছিল সে আরিয়ার ডাক শুনে পেছনে ফিরে তাকায়। সে এসে আরিয়ার সামনে দাঁড়িয়ে বলে, এই ছেলে করেন কেন? আমার সুন্দর একটা নাম আছে, সিফাত। আরিয়া মুস্কি হাসে সিফাত নামের ছেলেটার কথা শুনে। এখনকার যুগের ছেলে মেয়েরা এমনই হয়, নাম না ধরে ডাকলে রেগে যায়। তাহলে এটা বোঝে না অচেনা কোনো ব্যক্তি তার নাম কিভাবে জানবে। আরিয়া সিফাতের কথাই কিছু মনে করে না। সে শান্ত গলায় সিফাতকে বলে, আমি তো জানতাম না তোমার নাম সিফাত, তাই এই নামে ডাকিনি। সমস্যা নাই, তা কারে খুঁজতেছেন? তুমি কে এটা আমাকে বলো। আমার বাড়িতে আমারই কোন, আমি কে? তার মানে তুমি বৃষ্টির ছোট ভাই? আমি বৃষ্টি আবার ছোট ভাই। তা আপনি কেডা? বৃষ্টি আপার কাছে কি বৃষ্টি আপার কাছে আইছেন? তার আগে বলো, তুমি ওইটা কার মাথায় পানি ঢালতেছ? ওইটা আমার মা। ওনার মাথায় পানি দিচ্ছ কেন? মার অনেক জ্বর, তাই আমি পানি দিতেছি। তুমি দিচ্ছ কেন? তোমার বোন বৃষ্টি কোথায় গেছে? আপার আয়া কয়েকটা ছেলে তুললে নিয়ে গেছে। আরিয়া যা ভাবছিল তাই হয়েছে। বৃষ্টিকে জিহাদরা তুলে নিয়ে গেছে। আরিয়া সিফাতকে জিজ্ঞেস করে, কয়টা ছেলে এসে নিয়ে গেছে? 2টা গুন্ডার আইছে আর 3টা ছেলে আইয়া আপারে জোর করে নিয়ে গেছে। ছেলেগুলোকে তুমি চিনো? চিনি। এগো আবার কেডা না চেনে? তুমি চিনো, তাহলে তাদের তা বলো তো, ছেলেগুলোকে? আমি খালি একটা নাম জানি, জিহাদ। আর হ্যাগো চিনি, তবে নাম জানি না। তোমার বোনকে নিয়ে যাওয়ার সময় তুমি তাদের বাধা দাওনি?
বাধা দিছিলাম, কিন্তু তারা আমার লাথি মাইরা ফেলাই দিছে, সাথে অনেক খারাপ গালিও দিছে। আরিয়া রেগে যায় কথাটা শুনে, সাথে হাতের মুষ্টিবদ্ধ করে ফেলে। জিহাদকে যতক্ষণ পর্যন্ত না শাস্তি দেবে ততক্ষণ পর্যন্ত আরিয়া শান্তি হবে না। জিহাদকে সে এখন কোথায় খুঁজবে? কোথায় নিয়ে গেছে বৃষ্টিকে? না জানি কি করছে বৃষ্টির সাথে। সিফাতকে জিজ্ঞেস করলে মন্দ হয় না, যেইভাবে সেই কাজ। আরিয়া সিফাতকে জিজ্ঞেস করলে, আচ্ছা সিফাত, তোমার বোনকে জিহাদরা কোথায় নিয়ে যেতে পারে এটা কি তুমি জানো? আমি তো কইতে পারবো না, তো জিহাদ ভাইয়ের আড্ডা দেওয়ার জায়গা আমি জানি। কোথায় সেটা আমাকে বলো। জিহাদ ভাইয়ের কাচের ফ্যাক্টরিতে মনে হয় আফারে নিয়ে গেছে, এটার মধ্যে সারাদিন আড্ডা দেয় তারা। সিফাতের কথা শুনে আরিয়া নিজের হাতের ঘড়ির দিকে তাকায়। এখন রওনা দিলে 10 থেকে 15 মিনিট সময় লাগবে জিহাদের ফ্যাক্টরিতে পৌঁছতে। আরিয়া সময় নষ্ট না করে রওনা দেয় বৃষ্টিকে উদ্ধার করার জন্য। বৃষ্টি জোরে জোরে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে, কিন্তু কেউ তাকে বাঁচাতে আসছে না। আসবেই বা কেমন করে, কারণ বৃষ্টি একটা বন্ধ রুমে আটকে আছে। ভেতর থেকে শব্দ বাইরে বের হওয়ার কোনো সুযোগ নেই। অন্ধকার একটা রুম, ফ্লোরের ওপর বসে আছে বৃষ্টি। কোনো মানুষের আনাগোনা নেই। বিকেলবেলা জিহাদরা বৃষ্টিকে তুলে এনে এই রুমটায় ফেলে দিয়ে চলে গেছে। তখন থেকে অন্ধকার রুমে বসে আছে বৃষ্টি, আর জোরে জোরে চিৎকার করে কান্না করছে। হঠাৎ রুমের দরজা খোলার শব্দ শুনে বৃষ্টির বুক ছ্যাঁত করে ওঠে। হয়তো জিহাদ আর তার দলবল এসেছে। এখনই ঝাঁপিয়ে পড়বে বৃষ্টির নরম দেহের ওপর। বৃষ্টিকে রুমের এক কোণে চুপ হয়ে বসে পড়ে। ভীষণ ভয় আর অস্থিরতা হ্রাস করছে তাকে। আচমকায় অন্ধকার রুমটায় আলো জ্বলে ওঠে। অন্ধকারে অনেকক্ষণ থাকার পর হঠাৎ চোখে আলো আসলেই তা সহ্য করার মতো না। তাই বৃষ্টি হাত দিয়ে চোখে যাতে আলো আসতে না পারে সেই প্রচেষ্টাই করছে। রুমে প্রবেশ করেছে জিহাদ, মারুফ, আরিফ, ইউসুফ। আরিফ গিয়ে রুমের দরজাটা আটকে দেয়। জিহাদ হেঁটে আসে বৃষ্টির দিকে। সে বৃষ্টির চোখে মুখের ওপর থেকে হাতটা সরিয়ে নেয়। মেয়েটা কান্না করছে। এটা দেখে জিহাদ হাসতে হাসতে বলে, তুই তো একটা পতিতা, তাহলে এমন করে কান্না করছিস কেন? জিহাদের মুখে এমন কথা শুনে বৃষ্টির কান্না বন্ধ হয়ে যায়। সত্যি কথা বলছে জিহাদ, বৃষ্টি একটা পতিতা। পতিতাদের তো কান্না করতে নেই, কারণ তাদের কান্না থামানোর জন্য কেউ পাশে থাকে না। তারা সব দুঃখ প্রকাশ করতে পারে না, নিজের মনের ভেতর চেপে রাখে। আর বাইরের পুরুষ খুশি করার জন্য মিথ্যা হাসি হাসতে হয়। হাসির আড়ালে লুকিয়ে রাখা কষ্ট কেউ কখনো অনুভব করতে পারে না। জীবনটা খুব অল্প সময়ের হলেও এর মধ্যে অনেক কিছু ঘটে যায়। কিছু কিছু মানুষ সত্যি খুব অসহায় হয়। তাদের ভালো লাগা, মন্দ লাগা, ব্যথা, বেদনাগুলো বলার মতন কেউ থাকে না। থাকলেও ততটা প্রশ্রয় দেয় না। তাদের কিছু অব্যক্ত কথা মনের গভীরেই রয়ে যায়। আর কিছু স্মৃতি একসময় পরিণত হয় দীর্ঘশ্বাসে। বৃষ্টির পরিবারের অবস্থা বেশি একটা ভালো না, বলতে গেলে একেবারেই ভালো না। বাবা মারা গেছে অনেক বছর আগে। মায়ের শরীরটা ভালো না। অন্যের বাসায় কাজ করতে করতে জীবনের সব কিছু হারিয়েছে। পরিবার চালানোর জন্যই বৃষ্টি এই পথে নেমেছে, কিন্তু এই পথে এসেও তার শান্তি নেই। জিয়াদের বলা কথা প্রতিদিন শুনতে হয় বৃষ্টিকে। সমাজের চোখে সে একটা পতিতা, নষ্টা নারী হিসেবে ভূষিত হয়েছে। কিন্তু সমাজের লোক এটা চিন্তা করে না কেন বৃষ্টি এই পথে নেমেছে। এবার বৃষ্টি জিহাদের কথা জবাব বলে, সত্যিই কি আমি পতিতা, নাকি আপনাদের মতো লোকের জন্য এই নামে ভূষিত হয়েছি? তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় জিহাদ। সে বোঝার চেষ্টা করছে বৃষ্টি কি বলছে। বৃষ্টি যে একটা পেশাধারী পতিতা এটা তার এলাকার ছোট থেকে বড় সবাই জানে। তার এই নামের পেছনে আবার কি কারণ থাকতে পারে বুঝতে পারছে না জিহাদ। তাই সে জিজ্ঞেস করে, কি বলছিস তুই? আমাদের মতো লোকের কারণে তোর এই নাম হয়েছে? এটা কি সত্যি, নাকি তোর নিজের কারণে এই নামে পরিচিত হয়েছিস তুই? আমি তো চাইনি এই জঘন্য কাজ করে পরিবার চালাতে, কিন্তু আপনাদের মতো লোকের কারণে আমাকে এই কাজ করে পরিবার চালাতে হয়। বুঝে শুনে কথা বল, নয়তো এমন দাওয়াত দেব যে 1 মাস পর্যন্ত বিছানা থেকে উঠে দাঁড়াতে পারবি না। আপনি তো শুধু এটাই পারেন, আর কিছু তো পারেন না। রেগে যায় জিহাদ তার সম্পর্কে এমন একটা কথা শুনে। কে আবার রাগ করবে না? সবারই একটা মান সম্মান আছে, সেটা কম হোক বা বেশি। জিহাদ নিজের রাগটাকে কন্ট্রোল করতে না পেরে বৃষ্টির চুলের মুঠি ধরে দাঁড় করায়। বৃষ্টি ব্যথা পেয়ে যায়। জিহাদের কাছ থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে। সে যে জিহাদের সাথে পেরে উঠবে না এটা বুঝে গেছে বৃষ্টি, কারণ জিহাদের বডি ফিটনেস খুব জটিল। বৃষ্টি ব্যর্থ হয়ে আশা ছেড়ে দেয়। রুমটা বেশি একটা বড় না, আবার খুব একটা ছোট না। এই রুমের আগে ভাঙা কাচের বোতল রাখা হতো, এখন রুমটা ফাঁকাই থাকে।
দেয়ালে 60 ওয়াটের বাল্ব জ্বলছে, কোনো ফ্যানের ব্যবস্থা নেই এই রুমে, তাই গরমটা একটু বেশি লাগে। আবার দরজাটা লাগানো, ভেতরের আওয়াজ বাইরে শোনা যায় না। জিহাদ মারুফকে হাত দিয়ে ইশারা করে বলে চেয়ারটা এদিকে দেওয়ার জন্য। মারুফ একটা চেয়ার এগিয়ে দেয় জিহাদের দিকে। জিহাদ সেটাতে বসে বলতে শুরু করে, কি বলছিস যেন আবার বল। আমার চুল থেকে হাত নাড়ান, আমি ব্যথা পাচ্ছি। সালি ব্যথা পাচ্ছিস এই সামান্য চুল ধরেছি বলে? কিছুক্ষণ পরে আমরা সবাই মিলে যা করব তখন ব্যথা পাবি না? কি করবেন আমার সাথে? কে তুই জানিস না? আগে যা করতাম তাই করব। চিন্তা নেই, আজ তোর মনটা ভরিয়ে দেব। আমাকে যেতে দিন, আমি আজকে পারবো না, দয়া করে আমাকে ছেড়ে দিন। এটা আমার আস্তানা, এখানে আসা যায়, কিন্তু আমার অনুমতি ছাড়া বের হওয়া যায় না। আমার মা বাসায় অসুস্থ হয়ে পড়ে আছে, ওষুধ কিনে আনতে হবে। ওষুধ কিনতে হবে? টাকা পাবি কোথা থেকে? আজকে সারা রাত আমাদের সাথে কাটিয়ে যা, তোর মায়ের ওষুধ কেনার টাকা এমনিতে হয়ে যাবে। কথাটা বলে জিহাদ বৃষ্টির শরীর থেকে ওনাটা নিয়ে নেয়। বাকি ছেলেগুলো হাসতে থাকে। বৃষ্টি নিজের 2 হাত দিয়ে তার বুক ঢেকে নেয়। এটা দেখে মারুফ বলে ওঠে, কিরে সালি, বুক ঢাকলি কেন? তোর শরীর তো এমন একটি পরপুরুষের গন্ধ মিশে আছে। মারুফ তো সত্যিই বলছে, তোর শরীরে পরপুরুষের গন্ধ। প্রতিদিন তোর সাথে কত লোকের নতুন করে পরিচয় হয়, তাও তুই লজ্জা পাচ্ছিস। আর আমরা তো পুরনো কাস্টমার। ভাই, সালির সব লজ্জা আজ ভেঙে দেব, যাতে কখনো আর আমাদের সামনে লজ্জা না পায়। দাঁড়া মারুফ, আগে একটু মজা মাস্তি হবে, তারপর সবকিছু। তুই যে মদের বোতলগুলো নিয়ে আয়, আর আরিফ তুই যে বক্সটা ছেড়ে দে। জিহাদের কথা শুনে আরিফ যে বক্সে হিন্দি একটা ডিজে বাজায়। মারুফ দরজাটা খুলে বাইরে যায়। পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে একটা সিগারেট চালায়। সে এটা টানতে টানতে মদ যেই রুমে রাখা সেই রুমের দিকে এগিয়ে যায়। হঠাৎ মারুফ কি একটা যেন ছায়া দেখতে পায়। মনের ভুল ভেবে সে সিগারেটের টান দিয়ে আবারও হাঁটতে থাকে। কিছুদূর যাওয়ার পর মারুফ দ্বিতীয়বার আবার ছায়াটাকে দেখতে পায়। ছায়াটা যে কোনো মানুষের, এটা বুঝতে তার কোনো সমস্যা হয়নি। মারুফ ভাবতে থাকে ছায়াটা কি কোনো মানুষের হবে নাকি কোনো খারাপ আত্মার। দ্বিধায় পড়ে যায় সে। ছোট থেকে শুনে এসেছে আত্মা বলতে কিছু নেই, থাকলেও তাদের ছায়া থাকে না। তাহলে এটা মানুষের শরীরের ছায়া। এখানে কে থাকতে পারে? কারো থাকার তো এখানে কোনো কথা ছিল না। তাহলে চেয়ারটা ধরে মারুফ এগিয়ে যায়। আগন্তুকটা মেশিন ঘরের দিকে যাচ্ছে। মারুফ সিগারেটটা আঙুলের ফাঁকে নিয়ে একটু জোরেই বলে ওঠে, এই কে ওখানে দাঁড়া। আগন্তুকরা দাঁড়ায় না, হনহনিয়ে মেশিন ঘরের দিকে যেতে থাকে। মারুফ এটা দেখে রেগে যায়। এই সেক্টরে তেমন কারো আসা যাওয়া নয়, বাইরে গার্ড দাঁড়ানো আছে। তাহলে কে ভেতরে প্রবেশ করতে পারে? মনের ভিতর এক বুক সাহস নিয়ে মারুফ মেশিন ঘরের ভেতরে দিয়ে দাঁড়ায়। সামনে দিয়ে চলে যাওয়া আগন্তুকটা এক সময় গিয়ে দাঁড়িয়ে যায়। মারুফ সিগারেটের বাকি অংশটা মাটিতে ফেলে। একটু সামনে গিয়ে আগন্তুকের কাঁধে হাত দিয়ে জিজ্ঞেস করে, দাঁড়া বলছি, কে রে তুই? এখানে আসলি কিভাবে? আগন্তুক কিছু বলে না। তার হাত দিয়ে মারুফের হাতটা ধরে সামনে এনে একটা মোচড় দেয়। মারুফ ব্যথায় চিৎকার দিয়ে ওঠে, কিন্তু কেউ মারুফের চিৎকার শুনতে পারবে না। এইখানে তারা দুজন ছাড়া অন্য কোনো তৃতীয় ব্যক্তি নেই। যারা আছে তারা অন্য রুমে। মেশিন ঘরের ভেতরের আওয়াজ বাইরে পর্যন্ত যায় না। মারুফ বড় বড় চোখ করে আগন্তুকের দিকে তাকায়। ভয় পেয়ে গেছে মারুফ আগন্তুকের হাতে পিস্তল দেখে। এক হাত অচল, তাও আবার ডান হাতটা। কি করবে সে নিজেও বুঝতে পারছে না। ভয়ঙ্কর মৃত্যুর সামনে সে যে পড়ে গেছে এটা বুঝতে সমস্যা হয়নি মারুফের। মারুফ কান্না কান্না ভাব করে উত্তেজিত কণ্ঠে বলে, ভাই আপনি কে? আমার পরিচয় না জানাই ভালো, কেননা আমি খুব ভয়ঙ্কর প্রকৃতির মানুষ। আমাকে এইভাবে মারলেন কেন? ব্যবহার খারাপ করার কারণে। আমি আপনার সাথে কি খারাপ ব্যবহার করেছি? সেটা তো তুই ভালোই জানিস। ভাই, আপনার সাথে আমার কি শত্রুতা, যার কারণে এমন করেছেন? মানুষ তার স্বার্থসিদ্ধির জন্য শক্তিশালী ব্যক্তির পেছনে ছোটে এবং তাকে সন্তুষ্ট করতে চায়। এই সুযোগে প্রভাবশালী আরও বেশি সুবিধা ভোগ করে। আমার এটা পছন্দ না। তুই এটা করিস, তাই তোকে শাস্তি পেতেই হবে। কথা বলে আগন্তুক তার হাতে থাকা পিস্তলটা রিলোড দিয়ে আঙুলটা ট্রিগারের ওপর রাখে। মারুফ নিচে পড়ে থাকা অবস্থায় হাত দিয়ে আগন্তুককে বাধা দেওয়ার চেষ্টা করছে। আগন্তুক দেখে যাচ্ছে মানুষ মৃত্যুকে কতটা ভয় পায়। আজকে যদি মৃত্যুর সামনে থেকে মারুফ বেঁচে যায়, তাহলে সে আর কখনো নির্ভয়ে চলতে পারবে না। সবসময় নিজের মনের ভেতরে একটা ভয় কাজ করবে। কিন্তু আগন্তুক তো আজকে মারুফকে ছেড়ে দেবে না। আমাকে বাধা দেওয়ার চেষ্টা করিস না,
কেননা আমি কখনো তোর বাধার তোয়াক্কা করব না। ভাই আপনি আমাকে মাফ করে দেন, আমি আজকে রাতে শহর ছেড়ে চলে যাব। ছেড়ে দেব? এটা তুই ভাবলি কি করে? আমি যেই ডিসিশন একবার নেই তা করেই ছাড়ি। ভাই আজকে আপনার সেই ডিসিশনটা ভেঙে আমাকে ছেড়ে দেন। তুই পালিয়ে যা, তাহলে আমার হাত থেকে বাঁচতে পারবি। মারুফ একটা ঢোক গিলে নিচে থেকে উঠে দাঁড়ায়। সে আগন্তুকের দিকে না তাকিয়ে বাঁচার জন্য মেশিন ঘর থেকে দৌড়ে বেরিয়ে পড়ে। মারুফের কাণ্ড থেকে আগন্তুক হাসে। যেটা মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছে, এটা তার জন্য কঠিন আনন্দের বহিঃপ্রকাশ। আগন্তুক তার হাতে থাকা পিস্তলটা নাড়াচাড়া করতে করতে মারুফের পেছনে যেতে থাকে। অনেকক্ষণ হয়ে গেছে। মারুফের জন্য জিহাদ, আরিফ, ইউসুফ অপেক্ষা করছে, কিন্তু মারুফ এখনো আসছে না। জিহাদ খুব বিরক্ত বোধ করছে। একটা ছেলেকে 4 বোতল মদ আনার জন্য পাঠানো হয়েছে, কিন্তু সে এখনো মদ নিয়ে এসে হাজির হয়নি। ধৈর্যের সীমা পেরিয়ে যাচ্ছে জিহাদের। অনেকে বলে থাকে ছেলেদের নাকি ধৈর্য নেই, মেয়েদের তুলনায় ছেলেদের ধৈর্য নাকি খুব কম। বসা থেকে উঠে দাঁড়ায় জিহাদ। মদের নেশায় পড়ে গেছে সে, কিন্তু মদ এখনো সামনে আসছে না। জিহাদ ইউসুফকে উদ্দেশ্য করে বলে, ইউসুফ যে দেখ তো মালটা এখনো আসছে না কেন? জিহাদ ইউসুফকে উদ্দেশ্য করে বলে। জিহাদের রাগী চোখের দৃষ্টি আর ভয়ঙ্কর হুঙ্কার দেখে বৃষ্টি ভয়ে কাঁপছে। সে কখনো জিহাদকে এমন রাখতে দেখেনি। অনেকদিন যাবৎ বৃষ্টি জিহাদকে চেনে, কিন্তু কখনো এমন পরিস্থিতিতে পড়তে হয়নি তাকে। মদ না পেলে কি মানুষ হিংস্র পশুর মতো আচরণ করে? হয়তোবা করে। বৃষ্টির এই সম্পর্কে কোনো ধারণা নেই। বৃষ্টির এখন একটাই প্রচেষ্টা, এখান থেকে পালাতে পারলেই হলো। কিন্তু কিভাবে পালাবে সেটাই বুঝতে পারছে না। বৃষ্টি যখন এগুলো চিন্তা করছিল, তখনই জিহাদ এসে তার সামনে দাঁড়ায়। বৃষ্টি কষ্ট করে নিজের গলাটা হালকা ভিজিয়ে নেয়। কিরে, ভয় পাচ্ছিস নাকি? ভয় পাবো না কেন? আপনারা তো মানুষ না। মানুষ না তাহলে কি? আপনারা একটা মানুষ নামধারী হিংস্র পশু। কি বললি তুই? সাহস থাকলে আর একবার বলতো দেখি। আপনারা শুধু পারেন আমাদের মতো দুর্বল লোকের উপর নির্যাতন করতে। যদি পারেন তাহলে সাহসী কাউকে মেরে দেখান। সাহসী কি আছে এমন সাহসী বীর পুরুষ যে আমার উপর কথা বলবে? এই শহরে কেউ নেই যে আমার সাথে বুক উঁচু করে কথা বলবে। জিহাদের কথা শুনে বৃষ্টি জোরে জোরে হাসতে থাকে। বৃষ্টির এমন হাসি দেখে জিহাদের মাথায় রক্ত উঠে যায়। সে গিয়ে বৃষ্টির চুলের মুঠিতে চেপে ধরে। বৃষ্টি নীরবে সহ্য করে নেয়, কিছু বলে না। এই তুই হাসছিস কেন? হাসবো না কেন? হাসি পাওয়ার মতো কোনো কথা বলছি আমি? বলেছেনই তো, এই শহরে আপনার উপর কথা বলার মতো কেউ নেই। কিন্তু সকালের ছেলেটাকে কিছু তো বলতে পারেনি কেন? ওই ছেলেটাকে কালকে সকালে আগে মেরে দেব, নয়তো আমার নাম জিহাদ না। আগে মারেন, তারপর কথা বলতে আসবেন। ইউসুফ আর মারুফ মদ নিয়ে আসো। তোকে আজকে কি করব তাও তুই ভাবতে পারবি না। আমি নিজের উপর বিশ্বাস রাখি, আপনারা আমার কিছুই করতে পারবেন না। সালি, তোকে তো আজকে। একটু জোরে দরজা খোলার আওয়াজ শুনে জিহাদ বৃষ্টির সাথে কথা বলা থামিয়ে পেছন ফিরে তাকায়। মারুফ এসেছে আর তার পেছনে ইউসুফ দাঁড়িয়ে আছে। মারুফ চেয়ারের সাথে ভর দিয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলে যাচ্ছে। জিহাদ ভালো করে লক্ষ্য করে দেখলো যে মারুফের আশেপাশে কোনো মদের বোতল নেই। সে আবার ইউসুফের দিকে তাকায়, তার কাছেও নেই। ছেলে দুইটার থেকে কেউ মদ আনতে পারল না। জিহাদ একবার বৃষ্টির দিকে তাকিয়ে মারুফের দিকে এগিয়ে যায়। মারুফের শার্টের কলারে টান দিয়ে জিজ্ঞেস করেন, মাল কোথায়? ভাই আনতে পারিনি। কি সমস্যা হয়েছে? আর তুই এমন ভাবে হামাচ্ছিস কেন? ভাই চলেন এখান থেকে চলে যাই। চলে যাবো মানে কি বলছিস তুই? ভাই সে আমাকে মেরে দিবে, সাথে সাথে আমাদের সবাইকে। তুই কি একাই মালগুলো খেলে এখানে এসেছিস আর এমন বাজে বকছিস? আমি বাজে বকছি না, আর না তো মাল খেয়েছি। তাহলে এগুলো কি বলছিস? তোকে মারবে? তোকে আর সাথে আমাদেরকেও? ভাই একটা ছেলে। হঠাৎ ইউসুফ নিচে পড়ে যায়। সবাই তাকায় ইউসুফের দিকে। কেউ পেছন থেকে ইউসুফকে লাথি মেরেছে, যার কারণে ইউসুফ নিচে পড়ে গেছে। জিহাদ দরজার দিকে তাকায়। কালো কালের লম্বা একটা গেঞ্জি পরিহিতা আগন্তুক, মুখটা বোঝা যাচ্ছে না লম্বা টুপির জন্য। আগন্তুকটা তার প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে আস্তে আস্তে ভেতরে প্রবেশ করে। জিহাদের পাশে দাঁড়িয়ে থাকা মারুফ ভয় পেয়ে গেছে আগন্তুককে দেখে। এটাই সেই আগন্তুক যে মারুফের হাত মুচড়ে দিয়েছিল। ইউসুফ নিচে থেকে উঠে দাঁড়ায়। পেছনে তাকিয়ে আগন্তুকটাকে দেখে হাত দিয়ে আগন্তুককে মারতে যায়।
আগন্তুক নিজ জায়গা থেকে একটু সরে যায়। ইউসুফের টাইমিং মিস হয়ে যায়। ইউসুফ আবারও মারার জন্য এগিয়ে আসে। এবার আগন্তুক তার পকেট থেকে বাম হাতটা বের করে ইউসুফের গলা টিপে ধরে। ইউসুফের শ্বাস নিতে কষ্ট হচ্ছে। সে আগন্তুকের সাথে জোরাজুরি করে পেরে উঠছে না। ইউসুফের চেহারা লাল বর্ণ ধারণ করেছে। আরিফ এগিয়ে যায় ইউসুফকে বাঁচানোর জন্য। আগন্তুক ইউসুফের গলা থেকে হাত সরিয়ে দৌড়ে আসা আরিফের বুকে সজোরে একটা লাথি মারে। আরিফ উল্টে নিচে পড়ে যায়। জিহাদ চুপচাপ দাঁড়িয়ে আছে। সে কিছু বলছে না। দেখতে থাকে আগন্তুক কি করতে পারে। আগন্তুক গিয়ে বৃষ্টির সামনে দাঁড়ায়। বৃষ্টির দিকে ডান হাতটা বাড়িয়ে দেয়। বৃষ্টি বোকার মতো করে আগন্তুকের হাতটা ধরে বসা থেকে উঠে দাঁড়ায়। আগন্তুক বৃষ্টিকে নিয়ে দরজার দিকে এগিয়ে যায়। জিহাদ এটা দেখে চুপ করে থাকতে পারে না। মারুফকে উদ্দেশ্য করে বলে, মারুফ, যে দরজাটা লাগিয়ে দিয়ে আয়, আর চাবিটা ওই ছোট জানালা দিয়ে ফেলে দিবে। ভাই, ছেলেটার কাছে পিস্তল আছে, রিস্ক নেওয়ার দরকার নেই। ভয় পাচ্ছিস তুই? যা, আমি আসি তো, তুই দরজাটা লাগিয়ে দিয়ে আয়। মারুফ একবার দরজার দিকে তাকায়, আবার আগন্তুকের দিকে তাকিয়ে ভয়ে ভয়ে গুটি গুটি পায়ে দরজার কাছে দাঁড়ায়। সে হাত দিয়ে দরজার তালা লাগিয়ে জিহাদের কথা মতো চাবিটা ছোট জানলা দিয়ে ফেলে দেয়। তারপরে সে জিহাদের পাশে দাঁড়িয়ে যায়। জিহাদ মুচকি এসে আগন্তুককে উদ্দেশ্য করে বলে ওঠে, তুই যদি নিজে ভালো চাস তাহলে বৃষ্টির হাতটা ছেড়ে দেয়। আজকে রাতটা আমাদের, তুই কালকে নিয়ে যাস। আগন্তুক পিছনে ফিরে তাকায়। সে বৃষ্টির বাম হাতটা এখনো চেপে ধরে আছে। কি হলো রে, ভয় পেয়ে গেলি নাকি? ভয়? তা আবার তোর মতো ছিচকে মাছিকে? এই কে তুই? তোর কণ্ঠটা কেমন যেন চিনা চিনা লাগছে। সব মস্তানে বড় মস্তান আমি। বড় মাস্তান? তাই নাকি? শহরে তুই নতুন মনে হয়, তাই হয়তো আমার ব্যাপারে জানিস না। প্রতিদিন সকালে খবরের কাগজ প্রথম হেডলাইনে আমার সম্পর্কে লেখা হয়। তুই পরে তারপর আমার সাথে ঝামেলা করতে আসিস। তাহলে যেহেতু খুব বড় মস্তান দেখছি। অন্য কোনো শহরে যাওয়ার আগে সেই শহরের আবহাওয়া সম্পর্কে জেনে নিতে হয়, কিন্তু এই ঢাকা শহরে আসার আগে আমার সম্পর্কে জেনে তারপর আসতে হয়। এই ডায়লগটা তোর হবে না, এটা তোর বড় ভাই ডিকের মুখে শুনলে ভালো মানাবে। আব্বে সালা, বাইরের শহর মানে আমার শহর, বুঝতে পেরেছিস তুই? এখন তুই ভালো ভালো বৃষ্টি হাতটা ছেড়ে চলে যা, নয়তো কি হবে নিজে চিন্তা করতো ভয় পেয়ে যাবে। আগন্তুক বৃষ্টির হাতটা ছেড়ে দেয়। বৃষ্টি আগন্তুকের দিকে অসহায় দৃষ্টিতে তাকায়। আগন্তুক মুচকি এসে বলতে থাকে,